হ্যালো বন্ধুগণ, আমি সাইলাস হালদার। সবাইকে আমার ডেটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে স্টেটস ফর মেশিন লার্নিং প্লেলিস্টটি কন্টিনিউ করব। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পাওয়ার ল ডিস্ট্রিবিউশন। বিগত ক্লাসে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন দেখেছি। নর্মাল ডিস্ট্রিবিউশনটা দেখতে ঠিক এই টাইপের, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। এখন এর এই বরাবর যদি মিন থাকে, এখানে অর্ধেক পরিমাণ থাকবে, এই অংশে অর্ধেক পরিমাণ 0.55, টোটালটাকে আমরা জানি 1। এভাবে আমরা পড়াশোনা করেছি বিগত ক্লাসগুলোতে। আমরা আরও একটি ক্লাস করেছি, ওই লেকচারে আমরা উপস্থাপন করেছিলাম লগ নর্মাল ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে লগ নর্মাল ডিস্ট্রিবিউশন, যেখানে রাইট স্কিউ বিদ্যমান এবং এর মধ্যে যখন আমরা লন এক্স ট্রান্সফরমেশন প্রয়োগ করি তখন সেটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের আকার ধারণ করে। তো এটা ছিল আমাদের বিগত ক্লাসগুলোর কনসেপ্ট। আজকে এটা আলোচনা করার কারণ হচ্ছে আমরা বর্তমান যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব, পাওয়ার ল ডিস্ট্রিবিউশন, এর মধ্যে আমরা কোনো স্থানান্তরিত করতে পারি কিনা বোঝার জন্য জাস্ট সংক্ষিপ্ত আলোচনা করলাম। এখন দেখেন পাওয়ার ল ডিস্ট্রিবিউশনটা কেমন। পাওয়ার ল ডিস্ট্রিবিউশন ধরেন এক্স অ্যাক্সিস বিদ্যমান, এখানে ধরেন পিএক্স বিদ্যমান। এটা হচ্ছে এক্স। এক্স হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল, আপনারা জানেন, ইতিমধ্যে কয়েকবার আলোচনা করা হয়েছে। তো আমরা এই পিএক্স এর ভ্যালুগুলোকে স্কোয়ার আকারে যখন আমরা ক্যালকুলেশন করব তখন এটা এরকম একটা কার্ভ অঙ্কন করে। তো এই ধরনের কার্ভকে আমরা বলে থাকি পাওয়ার ল ডিস্ট্রিবিউশন। এখন আপনি আমাকে সহজে কোশ্চেন করতে পারেন যে ভাইয়া, আপনি তো গত ক্লাসে লগ নর্মাল ডিস্ট্রিবিউশনকে লগ ট্রান্সফরমেশন করে নর্মাল ডিস্ট্রিবিউশনে রূপান্তরিত করেছেন। এখন আমরা কি এই পাওয়ার ল ডিস্ট্রিবিউশনকে এভাবে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করে বা কোনো ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করে কি আমরা এই নর্মাল ডিস্ট্রিবিউশনে রূপান্তরিত করতে পারি কিনা? তো উত্তর হচ্ছে আমার পক্ষ থেকে হ্যাঁ, আমরা অবশ্যই পারি। এর জন্য একটা কনসেপ্ট আছে বা কিছু ফর্মুলা আছে, আমি এটা ভিডিওর শেষ পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকেন, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন, অবশ্যই আপনারা জানতে পারবেন। তো আমি আলোচনা করতেছিলাম পাওয়ার ল ডিস্ট্রিবিউশন। তো পাওয়ার ল ডিস্ট্রিবিউশনে আমরা যদি একটু আলোচনা করতে চাই তাহলে পাই বা দেখি এটা হচ্ছে আপনার পাওয়ার নিয়ে সবসময় ব্যস্ত। এটা মূল বেইজই হচ্ছে গিয়ে পাওয়ার, অর্থাৎ এটা পাওয়ার ফাংশনকে কি করে, একটু আপনারা বোঝার চেষ্টা করেন, আপনারা একটু পরে ক্লিয়ার হয়ে যাবেন। পাওয়ার ফাংশনকে এটা অনুসরণ করে, অর্থাৎ পাওয়ার ল ডিস্ট্রিবিউশনে মূল ভিত্তি হচ্ছে এটা পাওয়ার ফাংশনকে কি করে, অনুসরণ করে। এখানে দেখেন এই যে উপর থেকে নিচে যে একটা কার্ভ অঙ্কন করা হয়েছে, এটা পাওয়ারের উপর নির্ভর করে কিন্তু পাওয়ার ফাংশনকে ফলো করেই কিন্তু এই কার্ভটা অঙ্কন করা হয়েছে। সেজন্য এটার নাম হচ্ছে পাওয়ার ল ডিস্ট্রিবিউশন। এর কিন্তু হ্যাভি টেইল থাকবে। টেইলটা কেমন হবে? টেইল হবে হ্যাভি। তা আমি বইয়ের ভাষায় বুঝাচ্ছি না, আমি সাধারণ কনসেপ্ট ক্লিয়ার করতে চাচ্ছি, এতে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেই জন্য দেখেন এর কিন্তু টেইলটা অনেক লম্বা, দেখছেন? আমরা যখন লগ নর্মাল ডিস্ট্রিবিউশন করেছি টেইল ছিল এটা রাইট স্কিউ, কিন্তু এখানে টেইলটা অনেক বেশি লম্বা। তাহলে এখানে টেইল আমরা হ্যাভি পেয়েছি। তো এইখানে পিএক্স এর ফর্মুলাটা কেমন দাঁড়াবে? পিএক্স ইজ প্রপোর্শনাল টু, এটা কিন্তু আপনারা এখানে আলফা চিহ্ন দিয়েছে, এটাকে প্রপোর্শনাল হিসাবে ব্যাখ্যা করতেছি, এক্স মাইনাস আলফা। তো পিএক্স ইজ প্রপোর্শনাল টু এক্স মাইনাস আলফা, অর্থাৎ আনুপাতিক হার। এটা আপনারা একটু পরে ক্লিয়ার হয়ে যাবেন। এটা হচ্ছে গিয়ে ফর্মুলা, অর্থাৎ আমরা মূল ফর্মুলাকে অ্যাসাইন করব এভাবে। ওকে,
এখন এই জায়গাটায় পিএক্সটা কি, এক্সটা কি আর আলফাটা কি, এটা আমাকে জানতে হবে। এটা কিন্তু এই পাওয়ার ল ডিস্ট্রিবিউশনের মূল ফর্মুলা। আমি এই ফর্মুলাটা এখনই ক্লিয়ার করে দিচ্ছি, একটু আমার সাথে থাকেন। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, আমার নর্মালাইজ করতে গেলে লগ নর্মালকে লগ ট্রান্সফার করলে এখানে আমি নর্মালাইজ করতে পারি। এখন পাওয়ার লকে আমরা ট্রান্সফার করতে পারি কিনা সেটা আমরা দেখব। তার আগে আমাকে পাওয়ার লটা ভালো করে বুঝতে হবে, এটা কিভাবে কাজ করে। এটা কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার পর আমরা এই নর্মালাইজ করার চেষ্টা করব। এখন এখানে পিএক্স আমরা পাচ্ছি, পিএক্সটা কি? তবে এখানে একটা কথা বলে রাখি, এক্স কিন্তু অর্থাৎ এই সূত্রের ক্ষেত্রে এক্স কখনো 0 হতে পারবে না, এটা 0 থেকে বড় হতে হবে। এবং এবং আলফা সবসময় বড় হবে 1-এর কাছ থেকে। অর্থাৎ আপনি যখন এই সূত্র নিয়ে কাজ করবেন, পাওয়ার লয়ের সূত্র নিয়ে, সেক্ষেত্রে এক্স অবশ্যই 0 থেকে বড় হবে এবং আলফার মানটা অর্থাৎ এক্সের মানটা, এখানে মূল ভিত্তি কিন্তু এইটা, হ্যাঁ, এটাকে নিয়ে কাজ করতেছি। এক্স সবসময় 0 থেকে বড় হবে এবং আলফার মানটা অবশ্যই 1-এর থেকে বড় হইতে হবে, কারণ এটা পাওয়ার। এই পাওয়ার ল অনুযায়ী কাজ করবে। যদি 1-এর থেকে যদি বড় না হয় তাহলে তো একে একই হয়ে যায়, তাই না? সেই জন্য 1 থেকে বড় হইতে হবে। এটা হচ্ছে মূল ফর্মুলা। আর আমাদের ফর্মুলা হচ্ছে এইটা, পিএক্স প্রপোর্শনাল টু এক্স মাইনাস আলফা, ইনভার্স আলফাও বলে থাকি আমরা। এই জায়গাটা খেয়াল করেন, পি অফ এক্স, পি অফ এক্সটা কি? পি অফ এক্স হচ্ছে গিয়ে ঘটনার সম্ভাবনা বা ঘনত্ব, যে ঘটনাটা ঘটবে, ঘটনার সম্ভাবনা, প্রবাবিলিটি যেটাকে বলি, হ্যাঁ, বানান কিরকম, ঘটনার সম্ভাবনা বা ঘনত্ব লিখে দিই, বাংলা না লিখতে লিখতে বাংলা ভুলে যাচ্ছি। যাই হোক, এটা গেল প্রধান ব্যাপার, পিএক্সটা কি? ঘটনার সম্ভাবনা বা ঘনত্ব। আর 2 নম্বরে আসতেছে আলফা। আলফাটা কি? আলফা হলো গিয়ে পাওয়ার ল, আলফা সমান সমান পাওয়ার ল। কারণ দেখেন এখানে পাওয়ার হিসাবে কিন্তু আলফাকে ব্যাখ্যা করেছি। আপনাদের এখনো কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না, আমি কথা দিলাম আপনারা এই ভিডিওগুলা কিন্তু ভাই শেষ পর্যন্ত দেখতেই হবে, না দেখলে আপনি আসলে কনসেপ্ট ক্লিয়ার হতে পারবেন না। একটু দেখেন, মজা পাবেন আশা করি। তাহলে যেহেতু এখানে পাওয়ার দেখা যাচ্ছে আলফা, সেজন্য আলফাটা হচ্ছে পাওয়ার বা পাওয়ার ল। এখানে পাওয়ার ল এক্সপোনেন্ট হিসাবে আমরা লিখতে পারি, পাওয়ার ল এক্সপোনেন্ট। এখন 3 নাম্বারে কি পাচ্ছি আমরা? এক্স। আমরা আলফা পেয়েছি, আমরা পিএক্স পেয়েছি। এখন আমাদের বাকি আছে কি? এক্স। এক্সটা কি? এক্স হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। এটা কয় ক্লাসে আমরা আলোচনা করেছি? এক্স হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। এক্সের মানটা কেমন হবে? এক্সের মান বলে দিছে যে এই জায়গায় 0 থেকে বড় হতে হবে। তাহলে এক্স হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল, এখানে 0 হতে পারবে না, কিন্তু 0 বাদে যে কোনো মান এখানে হতে পারবে। 0 থেকে অবশ্যই মানটা বড় হতে হবে, এটা হচ্ছে সূত্র। তাহলে আমরা পাওয়ার ল জানতে পারলাম। পাওয়ার লটে পিএক্সটা হচ্ছে এক্সের প্রপোর্শনাল টু, কিন্তু তার উপর ইনভার্স আলফা থাকবে। এখানে পিএক্স হচ্ছে ঘটনার সম্ভাবনা বা ঘনত্ব, আলফা হচ্ছে পাওয়ার উপরে যেটা আছে এক্সপোনেন্ট, আর এক্স হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। এটা হচ্ছে গিয়া মূল ফাংশন অফ দ্য পাওয়ার ল। এখন এই যে আমি সূত্রটা যে আপনাদের উদ্দেশ্যে আমি লিখলাম, এই সূত্রটার কাজটা কি, এটা কিভাবে কাজ করে সেটাও তো আমার জানা দরকার, তাই না? আমি ছোট্ট করে আঁকবো এবং গ্রাফ এঁকে দেখাবো। একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। এখন দেখেন এই জায়গাটা একটা উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল।
এই এক্সাম্পলটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি ধরে নিলাম আলফা ইজ ইকুয়াল টু 2.5, বলছে যে 1-এর থেকে বড় হতে হবে, 2.5 হইতে পারে, 3.5 হতে পারে। ধরেন আপনি 2.5 নিয়েছেন আলফা, আর র্যান্ডম ভ্যারিয়েবল এক্স এর ভ্যালু আপনি নিলেন 1 2 3 4 5। এটা ধরেন আপনি র্যান্ডম ভ্যারিয়েবল নিলেন। তাহলে আমরা জানি পি এক্স ইজ প্রপোর্শনাল টু এক্স ইনভার্স আলফা। এই সূত্রটায় আমাদের এই ভ্যালুগুলা বসিয়ে দিতে হবে। আমি খুব ছোট করে আমি কাজগুলো করে ফেলবো। এখন এক্স ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে আমরা ভ্যালু পাই কত? এক্স ইজ ইকুয়াল টু 1। সেক্ষেত্রে ভ্যালু কত পাই? পি অফ 1 ইজ ইকুয়াল টু কি হয়? এক্স এর মান হচ্ছে 1 না, উপরে ইনভার্স 2.5 ইজ ইকুয়াল টু কত আসে? 1। এটাকে ইনভার্স 2.5 করলে 1ই আসবে। তারপরে এক্স ইজ ইকুয়াল টু যদি 2 হয়, আমরা র্যান্ডম ভ্যারিয়েবলে এই যে এগুলা কিন্তু ক্যালকুলেশন করতেছি 1 2 3 4 5। হ্যাঁ, তাহলে আমরা কি পাই? পি অফ 2 ইজ ইকুয়াল টু 2 ইনভার্স 2.5 সমান সমান যে রেজাল্টটা হয় সেটা আমি বসিয়ে দিই 0.1768। এক্স ইজ ইকুয়াল টু 3 হলে পি অফ 3 সমান সমান 3 ইনভার্স 2.5 ইজ ইকুয়াল টু, দেখেন এখানে খেয়াল করেন আমি বলে দিচ্ছি আলফার মান কিন্তু 2.5, প্রতিটা জায়গায় 2.5 বসায়া দিচ্ছি। তাহলে এখানে রেজাল্ট কত আসে? 0.0641। তারপরে এক্স ইজ ইকুয়াল টু 4 হলে পি অফ 4 সমান সমান 4 মাইনাস 2.5 ইজ ইকুয়াল টু রেজাল্ট কত আসতেছে? 0.0312। এক্স ইজ ইকুয়াল টু 5 হলে পি অফ 5 সমান সমান 5 ইনভার্স 2.5 ইজ ইকুয়াল টু 0.0179। তো যাই হোক, এখানে একটা জিনিস খেয়াল করেন, এক্স এর মান যতই বাড়ুক, হ্যাঁ, এক্স এর মান বাড়লে পি এক্স এর মান কিন্তু এই যে রেজাল্ট কিন্তু কমে যাচ্ছে, পি এক্স এর ভ্যালু কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, দ্রুতই কমে যাচ্ছে। অর্থাৎ এক্স এর মান বাড়তেছে 1 থেকে 5 পর্যন্ত বাড়তেছে, কিন্তু পি এক্স এর মান আস্তে আস্তে কমতেছে। এখানে এই জিনিসটা কিন্তু একদম ক্লিয়ার। তাহলে এটাকে যদি আমরা লেখচিত্রের মাধ্যমে অঙ্কন করি তাহলে কিভাবে পাই আমরা একটু দেখি। তাহলে লেখচিত্রটা হবে এরকম। ধরেন এখানে 0.7 পর্যন্ত আছে, 0.8 0.7 এরকম ডট 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 0.0। ধরেন এরকম একটা ভ্যালু আছে। তাহলে এই বরাবর আমরা 1 পাবো, বা তারপরে এরকম করে আমরা ধাপে ধাপে নিচে নেমে আসব। ধাপে ধাপে এইভাবে আমরা ভ্যালুটা যাবে। জাস্ট বোঝার জন্য আমি এটা আপনাদের কাছে লিখে দিচ্ছি, আমরা যখন প্রোগ্রামিং করব তখন জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরেন 2 এর মানটা এখানে, 3 এর মানটা এখানে, 4 এর মানটা এখানে, 5 এর মানটা এখানে, এভাবে সিরিয়াল বাই যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যে ভ্যালুগুলো আসছে এই ভ্যালুগুলোর পয়েন্টটা এভাবেই আসবে। তো এটাই হচ্ছে আমার আজকে পাওয়ার ল কিভাবে কাজ করে তার বিস্তারিত বর্ণনা। এখন আমি আপনাকে প্রথমে কি বলেছিলাম? আমরা যখন লগ নরমাল ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করেছি তখন এটাকে আমরা নরমালে স্থানান্তরিত করেছি। এখন এই যে দেখেন এত লম্বা হ্যাভি একটা টেইল সমৃদ্ধ যে পাওয়ার ল ডিস্ট্রিবিউশন আছে সেটাকে আমরা নরমালাইজ করতে পারবো কিনা। সেক্ষেত্রে আনসার অবশ্যই পারা যাবে। তো আমরা চাইলে এই পাওয়ার ল ডিস্ট্রিবিউশনকে নরমালাইজ করতে পারবো, নরমালাইজ করতে জানি। তো এই পাওয়ার লকে নরমালাইজ করতে আমরা 2টা পদ্ধতি ব্যবহার করতে পারি। তো এই 2টা পদ্ধতির মধ্যে একটা হচ্ছে গিয়ে
জেড স্কোর, আর আরেকটা হচ্ছে গিয়ে বক্স কক্স। এখন এই দুইটা বিষয় নিয়ে যেহেতু একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে, এই দুইটা বিষয়কে আমি উপস্থাপন করব আপনাদের সামনে, কারণ দুইটা বিষয় আমার লাগবে, দুইটাকে উপস্থাপন করব। যেহেতু এখানে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট বিদ্যমান এবং প্রোগ্রামিং কনসেপ্ট বিদ্যমান, তো আজকের ভিডিওতে যদি আমি অ্যাড করি সেটা অনেক বড় হয়ে যাবে। সেজন্য এটা নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। তবে কোনটা কি কাজে লাগে সেটা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করি। তাহলে আমরা বুঝতে পারলাম পাওয়ার লকে আমরা নর্মালাইজ যদি করতে চাই, দুইটা উপায় আমরা জানি। একটা হচ্ছে কি জেড স্কোর ট্রান্সফরমেশন, আর একটা হচ্ছে বক্স কক্স ট্রান্সফরমেশন। তো এই দুইটার মধ্যে কোনটা খুবই ভালো কাজ করবে? এখন পরিসংখ্যানের দিক থেকে, আচ্ছা আমরা যদি জেড স্কোর করি সেক্ষেত্রে আমরা মেশিন লার্নিংয়ে ভালো ফলাফল পাবো। মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে যেমন আপনার কে এন এন, তারপরে SVM, এগুলো আমি আপনাদের করাবো। তারপরে হচ্ছে গিয়ে আপনার লজিস্টিক রিগ্রেশন। তো এই সমস্তর ক্ষেত্রে, এই সমস্ত ক্যালকুলেশনের ক্ষেত্রে আমার এই জেড স্কোর ট্রান্সফরমেশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওদিকে বক্স কক্স কখন ইউজ করব? যখন দেখবো যে ডেটার স্কিউনেস অনেক, ডেটার স্কিউনেসের পরিমাণটা খুব বেশি, তখন কিন্তু আমরা এই বক্স কক্সকে ইউজ করব। যেহেতু আমার দুইটা ফর্মুলাই মোটামুটি কাজে লাগবে, সেজন্য দুইটা ফর্মুলা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তো আমার মুদ্রা কথা হলো, আমরা পাওয়ার ল ডিস্ট্রিবিউশনটা মোটামুটি কভার করেছি, কিভাবে কাজ করে মোটামুটি বুঝতে পেরেছি। বুঝতে পারার পরে আমরা দেখেছিলাম যে লগ নর্মাল ডিস্ট্রিবিউশনকে আমরা লগ ট্রান্সফরমেশন করে নর্মাল ডিস্ট্রিবিউশনে রূপান্তরিত করতে পারি। এখন আমার কাছে প্রশ্ন এসেছে যে পাওয়ার ল ডিস্ট্রিবিউশনকে আমরা কি লগ নর্মাল ডিস্ট্রিবিউশনে রূপান্তর করতে পারি কিনা। যখন এটা আলোচনা করতে গেলাম তখন আমরা দুটো উপায় খুঁজে পেলাম, একটা হচ্ছে জেড স্কোর ট্রান্সফরমেশন, আর একটা হচ্ছে বক্স কক্স। এখন এই দুটো জিনিস দুই রকম কাজ করে। জেড স্কোর মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে খুব ভালো ভূমিকা রাখে, বিশেষ করে KNN, SVM, লজিস্টিক রিগ্রেশন ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে। এবং বক্স কক্স যদি অতিরিক্ত স্কিউনেস থাকে সেক্ষেত্রে সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সলিউশন করতে বা নর্মালাইজ করতে। সুতরাং আমরা নেক্সট ক্লাসে বা নেক্সট লেকচারে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিও দেখার জন্য। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।